नमस्कार আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, গুরুত্বপূর্ণ আলোচনা মকর রাশির জাতকদের নিয়ে আলোচনা। কিন্তু কী ধরনের আলোচনা না, বৃহস্পতির ট্রানজিট হচ্ছে, অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে বৃহস্পতি প্রবেশ করছেন 14ই মে, থাকবেন 18ই অক্টোবর পর্যন্ত। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা আপনাদের শোনার প্রয়োজন আছে। কারণটা হচ্ছে কি না, আপনারা কিছুদিন আগে 7.5 থেকে বেরিয়ে এসছেন তীব্র জ্বালা, তীব্র সমস্যা থেকে আপনারা কিন্তু অতিক্রম করে বেরিয়ে এসে একদম প্রত্যাশা নিয়ে বসে আছেন। নিশ্চিত এবার আমাদের জীবনে কিছু ভালো ঘটতে চলেছে। আবার তার মধ্যে দেখা যাচ্ছে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবেন এবং এখানে তিনি 14ই মে থেকে 18ই অক্টোবর, এই 25 সালের, ইংরেজি 25 যে সাল চলছে, থাকবেন। সেখানে আপনারা কী ধরনের ফল পেতে চলেছেন সেটা কিন্তু আপনাদের একদম একান্ত জানার দরকার, বা ইচ্ছে নিয়ে আপনারা বসে আছেন। এক্ষেত্রে আপনাদের প্রথমে বলে দিই, এই যে বৃহস্পতির অবস্থান, অর্থাৎ চেঞ্জ হওয়ার পর যে অবস্থান, তার যে দৃষ্টি, প্রথমে সেটা বুঝিয়ে দেবো। তারপর কিন্তু শেষের দিকে নক্ষত্র ভিত্তিক একটা আলোচনা করব, শেষে একটু সমাধান বলে দেবো। তাতে কিন্তু আপনারা পুরো আলোচনাটা বুঝতে পারবেন এবং সেই মাফিক যদি চলতে পারেন। বৃহস্পতি তো আর সব জায়গায় দৃষ্টি দিচ্ছেন না, সব দিকটা আর কন্ট্রোল করছেন না। যে যে জায়গায় দৃষ্টি দেবেন সেটাকে কিছুটা কন্ট্রোল করবেন, আর যে জায়গায় বসে আছেন সেটা কন্ট্রোল করবেন। সুতরাং দেখা যাচ্ছে মকর রাশি সাপেক্ষে এই গোচরের ফলে বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে অবস্থান করবেন। ভারী গ্রহ, বড় গ্রহ, থাকার কথা 1 বছর, কিন্তু অতিচারী হওয়ার ফলে মাত্র এটা 150 থেকে 55 দিন এই সময়কালটা তিনি অবস্থান করবেন। তারপর কিন্তু আবার চেঞ্জ করে যাবেন। অতিচারী হওয়ার ফল কী দেয় না, বৃহস্পতি একটা ফলদান করবেন। 1 বছরে যে ফল দিতেন সেটা যেহেতু এই সময়কালের মধ্যে তিনি অতিক্রম করবেন, তিনি কিন্তু যেরকম দ্রুত গমন করবেন ঠিক দ্রুত ফলদান করবেন। কী ফল পেতে চলেছেন আপনি মকর রাশির জাতক জাতিকা, দেখে নেন, বুঝে নেন, শুনে নেন। বলছি, বৃহস্পতি বসে আছেন আপনার রাশি সাপেক্ষে 6ষ্ঠ স্থলে। তার দৃষ্টি 3খানা, পঞ্চম, সপ্তম, নবম। বৃহস্পতি যে জায়গায় বসে আছেন তার পঞ্চম দৃষ্টি পড়েছে আপনার রাশি সাপেক্ষে 10ম স্থলে তুলা রাশিতে। সপ্তম দৃষ্টি পড়েছে আপনার রাশি সাপেক্ষে দ্বাদশে ধনু রাশিতে, এবং নবম দৃষ্টি পড়েছে আপনার রাশি সাপেক্ষে কুম্ভ রাশিতে। সুতরাং একটা কর্মস্থল, একটা ব্যয়স্থল এবং একটা সঞ্চয়স্থল। আর নিজে বসে আছেন রিপু, ঋণ, রোগ, শত্রু ইত্যাদি জায়গায়। পুরো ঘটনাটা আপনার বোঝার দরকার আছে, কি ঘটতে চলেছে আপনাদের জীবনে। তা যাই হোক, প্রথমে অবস্থানের কথাটা আলোচনা করি, পরে দৃষ্টির কথায় যাব। তো কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনা এবং সমাধান একটু শেষ মুহূর্তে বলছি। যাই হোক, বৃহস্পতি 6ষ্ঠে বসে আছেন। 6ষ্ঠ থেকে আমরা কি আলোচনা করি, রোগ, শত্রু, ঋণ, আর সবচেয়ে যেটা আমাদের প্রয়োজনীয় জিনিস, আপনি যে কর্মের জন্য প্রত্যাশা করে খুঁজছেন সেই কর্মের একটা পথ নির্দেশিকা 6ষ্ঠ স্থান থেকে বোঝা যায়। কোন ওয়েতে গেলে আপনি কর্ম পাবেন সেটা বোঝা যায়। সুতরাং একটা গুরুত্বপূর্ণ জায়গা। এক্ষেত্রে প্রথমেই বলে রাখি, হ্যাঁ, শত্রু কিন্তু আপনাদের অবদমিত হবে। বৃহস্পতির মতো একটা প্ল্যানেট যেহেতু আপনার 6ষ্ঠ ঘরে বসে আছে, শত্রু অবদমিত হবে। এখানে কিন্তু একটা সতর্কবার্তা আপনাকে দিচ্ছি, গুরুজনদের সাথে, শিক্ষকদের সাথে, বয়োজ্যেষ্ঠদের সাথে, সমাজে যারা গুণী ব্যক্তি তাদের সাথে সৌহার্দ্যতা এবং তাদের সম্মান প্রদর্শন করুন। তাতে কিন্তু বৃহস্পতি প্রচণ্ডভাবে আপনার উপর খুশি হবেন, সন্তুষ্ট হবেন, বরদান করবেন। তিনি চান আপনি সদা সর্বদা জ্ঞানী মানুষদের সম্মান করুন। অর্থাৎ বৃহস্পতি হচ্ছেন জ্ঞান, প্রজ্ঞা, এইসবের তো কারক গ্রহ। সুতরাং আপনি যদি জ্ঞানী মানুষদের, বয়স্ক মানুষদের শ্রদ্ধা সম্মান করেন, বৃহস্পতি সন্তুষ্ট হয়ে আপনাকে শুভ ফল দান করেন। যাই হোক, এবারে চলে যাই রোগের জায়গায়। 6ষ্ঠ ঘরে বৃহস্পতি, স্বাভাবিক কিছু রোগ সূচিত হবে, আবার কিছু রোগ প্রশমিত হবে। পুরনো যেসব রোগ ছিল সেগুলো বেশ কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা বৃহস্পতির অবস্থানে। আবার বৃহস্পতির অবস্থানে মেদ সংক্রান্ত, স্টোমাক সংক্রান্ত, হজম সংক্রান্ত কিছু সমস্যা আপনার মধ্যে আসবে। আপনাকে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং বৃহস্পতিকে সন্তুষ্ট করতে হবে। বোঝা গেল? আর শত্রুর কথা বলি। শত্রু হচ্ছে কি না, শত্রু কিন্তু আপনার পর্যুদস্ত হবে। শত্রুরা বাধ্য হবে আপনার কাছে এসে একটা মীমাংসার প্রস্তাব দিতে। যাদের মালি মোকদ্দমা চলছে শত্রুতার ফলে, মোকদ্দমার ফল আপনার পক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে এই মোকদ্দমা বাইরে নিষ্পন্ন হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ কোর্ট থেকে বেরিয়ে এসে একটা সামাজিকভাবে এটা কিন্তু নিষ্পন্ন হওয়ার সম্ভাবনার প্রস্তাব আপনার বিপরীত পক্ষ দিতে পারে, এবং সেটা গ্রহণ করা আপনার ক্ষেত্রে বুদ্ধিমানের কাজই হবে। তাইলে শত্রু গেল, আর বাকি থাকলো ঋণ।
দেখুন বৃহস্পতি ষষ্ঠে বসে থেকে ঋণের জায়গায় বসে থেকে কিন্তু দ্বিতীয় ঘরে দৃষ্টি রেখেছেন, সঞ্চয় ঘরে। তাইলে কি হচ্ছে, একটা কথা বলি, অবস্থানের চেয়ে দৃষ্টির বেশি প্রভাব ফেলে। এই জায়গায় দেখা যাচ্ছে আপনার কিন্তু একটা সঞ্চয় যোগ প্রবল, ঋণ পরিশোধ হওয়ার যোগ প্রবল দেখা যাচ্ছে। সুতরাং ঋণ পরিশোধ হবে, পুরনো ঋণ, এবং সঞ্চয় যোগ আপনার ক্ষেত্রে প্রবল দেখা যাচ্ছে। যাই হোক, আমি যখন দ্বিতীয় ঘর আলোচনা করব তখন সুতরাং ঋণ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বাকি থাকলো কর্ম। এই সময়কালে বৃহস্পতির এই অবস্থান আপনাকে একটা পথ প্রদর্শন করবে। পথ প্রদর্শন বলতে আপনি দীর্ঘদিন হন্যে হয়ে খুঁজছিলেন একটা কাজ, কিন্তু কোন জায়গায়, কার সাথে, কিভাবে, কোন সেক্টরে গেলে আপনি কাজ পাবেন সেটা কিন্তু আপনি বুঝে উঠতে পারছিলেন না। বৃহস্পতির এই অবস্থান কিন্তু সেই পথ নির্দেশিকা দান করবে। আপনি যদি চোখ কান খোলা রাখেন, আপনার সামনে কিন্তু একটা ওয়ে বেরিয়ে আসবে, পথ বেরিয়ে আসবে। সেই পথে যদি আপনি যান, অবশ্যই কর্মপ্রাপ্তি ঘটবে, এটুকু নিশ্চিত বলা যায়। অর্থাৎ কর্মপ্রাপ্তির দিক বৃহস্পতির এই অবস্থান নিশ্চিত করবে। চলে আসি এবারে দৃষ্টি। তার বৃহস্পতি যে পঞ্চম দৃষ্টি পড়েছে আপনার দশম ঘর, দশম ঘর থেকে আমরা কি বিবেচনা করি, কর্ম এবং পিতৃসূত্রে প্রাপ্তি। মূল যে জিনিস, অনেক কিছু আলোচনা হয়, আমি কিন্তু ওগুলাই যাচ্ছি না। কর্ম এবং পিতৃসূত্রে প্রাপ্তি। আচ্ছা দেখুন, কর্মের পথ প্রদর্শন করলো নিজে বসে থেকে, এবং তার দৃষ্টি সেখানে কর্মপ্রাপ্তি ঘটালো। অর্থাৎ আপনাদের একটা বড় ধরনের কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে। যে কোনোভাবে এতদিন যে হন্যে হয়ে ছুটছিলেন, যাদের কর্মচ্যুত হয়েছিল সাড়ে সাতির প্রভাবে, অনেকে কাজ হারিয়েছেন, অনেকের কাজ কমে গেছে। সেক্ষেত্রে আবার পুনরায় এই বৃহস্পতির অবস্থানে আপনাকে কর্মপ্রাপ্তি ঘটাতে চলেছে। অর্থাৎ আপনারা পথও খুঁজে পাবেন, কোন পথে গেলে কর্ম পাবো, এবং দশমে যেহেতু তার পূর্ণ দৃষ্টি আছে, কর্মপ্রাপ্তিও ঘটবে আপনি নিশ্চিত। কেবলমাত্র আপনার জন্মকুণ্ডলী যদি কিঞ্চিত আপনাকে সাপোর্ট করে, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান বা অন্যান্য গ্রহের অবস্থান একটু যদি সামান্য ফেভারে থাকে, এই সময়কাল কিন্তু আপনার জন্য। সুতরাং সময়কে কাজে লাগাতে হবে। এবারে যাই, পিতৃসূত্রে প্রাপ্তি ঘটার সম্ভাবনা। বাবার কিছু সম্পদ বা উত্তরাধিকারজনিত কিছু সম্পদ আপনার কিন্তু প্রাপ্তি ঘটতে চলেছে। হয়তো বাবা কিছু উপঢৌকন দিতে পারেন, বা অন্য কোনো জমানো পুঁজি আপনাকে দিতে পারেন, বা বাবার থেকে নিয়ে আপনি কর্মপ্রাপ্তি যে ঘটবে, হয়তো সেক্ষেত্রেও কিছু আপনি পেতে পারেন। এবারে চলে যাই সপ্তম দৃষ্টির দ্বাদশ। দ্বাদশ থেকে অনেকগুলো জিনিস বিচার করা হয়। একটা ব্যয়স্থল, এখান থেকে আবার কারাগার বিচার করা হয়, এখান থেকে হাসপাতাল বিচার করা হয়, এখান থেকে মোক্ষ বিচার করা হয়, এখান থেকে ব্যয় বিচার করা হয়। এখানে বৃহস্পতির মতো দৃষ্টি যদি দ্বাদশে দৃষ্টি রাখেন, আপনার কিন্তু ঈশ্বর চেতনা জাগবে আপনার মধ্যে। ঈশ্বর চেতনা, ঈশ্বরের প্রতি ভক্তি, আপনার মনের মধ্যে ঈশ্বরের প্রতি একটা অনুরক্ত ভাব। মানুষের সাথে যখন কথা বলবেন, দেখা যাবে ঈশ্বর সম্বন্ধিত কথা, সুললিত সুমধুর কথাবার্তা, জ্ঞানের কথাবার্তা আপনার মধ্য দিয়ে বেরোবে। কারণ কথাবার্তার জায়গায়ও বৃহস্পতি বসে আছেন, যেরকম দ্বাদশে মুখ্যের জায়গায় বসে আছেন। দ্বাদশ থেকে বিদেশ বিচার করা হয়। হ্যাঁ, এক্ষেত্রে আরও বলে রাখি, যারা বিদেশের সাথে যোগাযোগে আছেন, বিদেশে কোনো কাজ করতে চাইছেন, বিদেশে কোনো কাজ করছেন, তাদের ডেভেলপমেন্ট যোগ প্রচুর। যারা বিদেশে কর্মপ্রার্থী, বিদেশে কর্মপ্রাপ্তি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। বিদেশ রিলেটেড কোনো থেকে যদি আপনি পয়সা উপার্জন করেন, সেক্ষেত্রে সময়টা ভালো। সুতরাং বিদেশ সম্পর্কিত বিষয়টা এই মকর রাশির জাতক জাতিকাদের খুব খুব সুন্দর যাবে, এবং দূরবর্তী জায়গায়ও আপনাদের যতটা যাওয়া সম্ভব হবে, সেখান থেকে আপনাদের উপার্জনটা ভালো হবে। তাহলে মোক্ষের জায়গাটা তৈরি হলো, উপার্জনের জায়গাটা তৈরি হলো। যেহেতু ষষ্ঠে বৃহস্পতি সরাসরি দ্বাদশে দৃষ্টি রেখেছে, যারা দীর্ঘদিন হাসপাতালে ছিলেন তাদের কিন্তু আরোগ্য পাওয়ার সম্ভাবনা। আরও বলছি, কোনো কারণে যারা দীর্ঘদিন ধরে কোনো কারাগারে বন্দী ছিলেন, জেলখানায় বন্দী ছিলেন, তাদের হয়তো একটা মুক্তি হওয়ার সম্ভাবনা প্রবল দেখাচ্ছে। সর্বক্ষেত্রে একটা কথা বলি, গুরুজনদের সম্মান করুন। সমাজের যারা গুণীমানী ব্যক্তি, বয়স্ক মানুষ, তাদের শ্রদ্ধা সম্মান করুন, তাতে বৃহস্পতি সন্তুষ্ট হবেন, এই শুভ ফলগুলো পাবেন। না করলে, আপনি যদি অবমাননা করেন, বয়স্ক মানুষদের অপমান করেন, তাদের কথা না শোনেন, তাদের অত্যুক্তি করেন, বিপরীত ফল পাওয়ার সম্ভাবনা। দেখুন, যেই ভালো ফল দেয় সেই খারাপ ফল দেয়। ভালো ফলটা আদায় করে নেওয়ার দায়িত্ব আমাদের, সুতরাং আপনাকে আদায় করে নিতে হবে। যাই হোক, এখান থেকে মোটামুটি যে প্রয়োজনীয় বিষয়গুলো
আমি আলোচনা করলাম বিদেশ সংক্রান্ত বিষয়, আধ্যাত্মিক সংক্রান্ত বিষয়। আর ব্যয়টা কি বলছে, একটু গুরুজনদের প্রতি খরচ হওয়ার সম্ভাবনা আছে, আধ্যাত্মিক ভ্রমণে একটু খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের জন্য, পূজা পাঠের জন্য খরচ হতে পারে, কোনো বয়স্ক মানুষদের দান ধ্যানের জন্য খরচ হতে পারে, খরচ কিছু দেখা যাচ্ছে। আর কিছু দেখা যাচ্ছে নিজস্ব এই যে রোগগুলো বললাম আর ইতিপূর্বে, সেগুলোই কিছু খরচের সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং আপনার খরচ একটা হবে, তবে খরচের তুলনায় সঞ্চয় যোগ অবশ্যম্ভাবী। ষষ্ঠ ঘর থেকে তিনি যেরকম ব্যয়ের দৃষ্টি রেখেছেন, ষষ্ঠ ঘর থেকে বসে তিনি সেরকম সঞ্চয়ের দৃষ্টি রেখেছেন। এবার আমরা চলে যাচ্ছি সঞ্চয়ের ঘর, অর্থাৎ দ্বিতীয় ঘরে যে বৃহস্পতির দৃষ্টি, সেটা নিয়ে আলোচনা করব। এবারে বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বিতীয় স্থলে থাকার সুবাদে কি হয়েছে, এখান থেকে আমরা কি কি আলোচনা করি? মূল আলোচনা করি সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, ধন সম্পদ ইত্যাদি, বাক্য, কথাবার্তা এখান থেকে আমরা আলোচনা করি, কুটুম্ব আলোচনা করে থাকি, আর খাদ্য আলোচনা করি। এরকম অনেক বিষয় আছে, মূল বিষয়গুলো বললাম। এখানে দেখা যাচ্ছে আপনার কিন্তু বহুদিন পর সঞ্চয় যোগ তৈরি হয়েছে, সঞ্চয় অবশ্যম্ভাবী। আপনাকে কিন্তু সঞ্চয়ে মনোযোগী হতে হবে। ধন সম্পদ বৃদ্ধি যোগ, অর্থাৎ সঞ্চয় যোগ, সম্পদ বৃদ্ধি যোগ দেখা যাচ্ছে বৃহস্পতির এই দৃষ্টিতে। বৃহস্পতির নবম দৃষ্টিতে এটা কিন্তু আপনার ঘটতে চলেছে। আপনার বাক্যের মধ্যে একটা সুললিত ভাব আসবে, মধুর ভাব আসবে। জ্ঞানী গুণীজনদের সম্মান দানের জন্য যে কথাবার্তার প্রয়োজন, মন থেকে সেই কথাবার্তাগুলো বেরোবে, দেবতা সম্বন্ধিত কথাবার্তা বেরোবে। সুতরাং কথাবার্তা আপনার একটা পরিবর্তন হতে চলেছে। বাকি গেল খাদ্য, দেখবেন এই সময়কালের মধ্যে আপনার খাদ্যে কিছু পরিবর্তন আসতে চলেছে। মেবি হতে পারে দেখা যাবে সুখাদ্য, আপনার যেটা প্রিয় খাদ্য, সেগুলো পেতে চলেছেন, আপনি খেতে পাবেন এই সময়কালের মধ্যে। তাই সঞ্চয় গেল, ব্যাংক ব্যালেন্স বললাম, সম্পদ সৃষ্টির কথা বললাম। হ্যাঁ, কুটুম্বদের সাথে একটা সম্পর্কে উন্নতি ঘটবে আপনার। দেখা যাচ্ছে এখান থেকে শ্বশুরবাড়ি আলোচনা করা হয়, শ্বশুরবাড়ির জায়গা থেকেও একটা খুব ভালো ফললাভ করতে চলেছেন, সেক্ষেত্রেও একটা শুভ ফল পাবেন আপনারা। কুটুম্বদের সহায়তা পেতে পারেন, যাদের সাথে দূরত্ব ছিল সেই বনিবনাটা কেটে যাবে, নতুন করে একটা সুমধুর সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। কবে এই ফলগুলো পাবেন? 3টি নক্ষত্র নিয়ে গঠিত হচ্ছে মকর রাশি, আর বৃহস্পতিও 3টি নক্ষত্র পরপর অতিক্রম করবেন। তাইলে আপনার কোন নক্ষত্রে জন্ম হলে কোন সময়কালে আপনি শুভ ফল পাবেন, কোনখানে শুভ ফল পাবেন না, সেটা কিন্তু বলে দেওয়া একটু উচিত। দেখুন, মকর রাশি উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা এই 3টে নক্ষত্র নিয়ে তৈরি হয়েছে। আর বৃহস্পতি প্রবেশ করছেন যে 3টে নক্ষত্র পরপর অতিক্রম করবেন, সেই 3টে নক্ষত্র হচ্ছে কি কি না, প্রথমে হচ্ছে উত্তরাষাঢ়া, মৃগশিরা নক্ষত্র, তারপর আদ্রা, তারপর পূর্ণবাসু। আর আপনার নিজস্ব নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা। তাইলে যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম, তাদের কিন্তু বলছি যে দেখুন, প্রথমে 32-34 দিন সময়, 34 দিন মতো আপনাদের কিন্তু সময়টা ভালো নয়, যে কোনো সময় বিপদ ঘটার সম্ভাবনা। এই সময় আপনি ইনভেস্ট থেকে বিরত থাকুন, ভালো কাজ থেকে যেটা করবেন, ব্যবসা করবেন ভাবছিলেন, সেগুলো থেকে বিরত থাকুন। তারপরে কিন্তু আপনার খেম তারায় প্রবেশ করবেন বৃহস্পতি, চলবে ওইটা 67-68 দিন মতো। এটা কিন্তু একটা ভালো ফল পাবেন, এবং তারপরে আবার 50-51 দিন কিন্তু ভালো নয়, অর্থাৎ এই মিডল পোর্শনটা আপনার ক্ষেত্রে ভালো, যাদের কিন্তু এই উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম। শ্রবণা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের প্রথম যেই 34 দিন সময়টা খুব ভালো, তারপরে কিন্তু 67-68 দিন সময়টা ভালো নয়, তারপরে কিন্তু আবার 50-51 দিন সময়টা ভালো। আর যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, তাদের দেখা যাচ্ছে যে প্রথম 34 দিন ভালো, দ্বিতীয় 68 দিনও খুব ভালো, তৃতীয় ক্ষেত্রটা ভালো নয়। তাইলে যা করার আপনাকে প্রথম এবং দ্বিতীয় স্টেজে করে নিতে হবে, অর্থাৎ দেখা যাচ্ছে একটা প্রায় 110 দিনের মধ্যে আপনাকে কিন্তু বিষয়টাকে গুছিয়ে নিতে হবে। যেখানে ইনভেস্ট করতে চাইছেন, যদি কোনো ব্যবসা করতে চাইছেন, সব কিছু কিন্তু ঠিকঠাক করে নিতে হবে আপনাকে। তো আমি একটা সংক্ষেপে খুব শর্টে বোঝালাম, আপনারা দীর্ঘ আলোচনা পছন্দ হয়তো অনেকে করেন না, কারণ বড় ভিডিও হলে দেখতেও চান না, অনেক সময় ধরে বলছে, আমি তার জন্য খুব সংক্ষেপে বললাম। এরপর যদি কেউ ডিটেলসে জানতে চান, অবশ্যই আমাকে কল করে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। নাম্বার দেওয়া আছে, কল নাম্বার 9609078231, আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8972451464। আবার বলে দিচ্ছি 8972451464, এই নাম্বারে যোগাযোগ করবেন।
একটু দ্রুত বললাম, কারণ সময়টা আমি চাইছি খুব ছোট্ট আকারে আলোচনাটা শেষ করতে, দিলে আপনাদের শুনতে ভালো লাগবে। হ্যাঁ, যাদের প্রয়োজন বোধ হবে। দেখুন, বৃহস্পতি একটা মাত্র গ্রহ, তিনি একটা ট্রানজিট করছেন, তার একটা ফলাদেশ আমি আপনাদের জানালাম, কিন্তু বাকি তো 8টা গ্রহ থেকে গেল, তারও তো একটা ফলাফল আপনার উপর প্রভাব ফেলবে। তারপরে এই যে একটা তারাভিত্তিক আলোচনা যেটা করলাম, অর্থাৎ নক্ষত্র ধরে ধরে করলাম, তার একটা প্রভাব তো ফেলবে আপনার উপর। তো আপনি তো বুঝতে পারবেন না, হয়তো বুঝতে পারলে ভালো, যদি না পারেন আপনার কি ঘটতে চলেছে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনার কোনো প্রিয় জ্যোতিষের কাছে, আমার সাথেও যোগাযোগ করতে পারেন। তবে আমার সাথে যোগাযোগ করলে দক্ষিণা কিন্তু দিয়ে যোগাযোগ করতে হবে। যাই হোক, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। এই বলে সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক, নমস্কার। এই বলে আমি আলোচনা শেষ করছি।